পবিত্র আশুরা আজ কারবালার প্রান্তরে এদিন সপরিবারে শহীদ হন বিশ্বনবীর দৌহিত্র ইমাম হোসেন। হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল। ইয়ার পদ্ধতিতে যারা নির্বাচন চায় তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, বলছে বিএনপি। নির্বাচন বিলম্বিত করে ক্ষমতায় থাকার স্বপ্ন হবে দুঃস্বপ্ন। গ্রেফতার আতঙ্ক কিংবা মৃত্যু ভয় দমাতে পারেনি রাজশাহীর জোলাই যোদ্ধাদের। নতুন বাংলাদেশের স্বপ্নের শিক্ষার্থীদের পাশে ছিলেন শিক্ষকরাও। শিক্ষার্থীদের ভিতরে যে স্পিরিট ছিল যে তারা অস্ত্রের মুখেও তারা তালা ভেঙে প্রত্যেকটা যার যার জায়গা থেকে মাঠে নেমে আসছে। আমার সন্তানরা রাজপথে রক্ত দিচ্ছে, যাদেরকে আমি শ্রেণীকক্ষে পড়াই। এই বিষয়গুলোতে আমাকে উদ্দীপ্ত করত। অনিয়ম দুর্নীতির আখড়া গাজীপুরের গোসিঙ্গা ইউনিয়ন ভূমি অফিস। টাকা ছাড়া মেলে না নামজারি সহ কোনো সেবা, অনুপস্থিত থাকেন কর্মকর্তারা। শেরপুরের গারো পাহাড়ে থেমে নেই হাতি হত্যা, জিআই তারে বিদ্যুৎ সংযোগের ফাঁদ। ঘাতকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি বন বিভাগে। ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বিরোধ ইলন মাস্কের। একদলীয় শাসন ভেঙে দিতে আসছে আমেরিকা পার্টি। দেশকে দেউলিয়া মুক্ত করার ঘোষণা। এবং ক্লাব বিশ্বকাপ ফুটবলে বায়ার্ন মিউনিখকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পিএইচজি। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। আজ পবিত্র আশুরা। ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে এদিন ঘটেছিল নির্মম নিষ্ঠুর এক হৃদয় বিদারক ঘটনা। সপরিবারে হত্যা করা হয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষ অবলম্বন করে যে জীবন উৎসর্গ করেছেন তা আজও কোটি কোটি মুসলমানের হৃদয়ে অমলিন অনুপ্রেরণা হয়ে আছে। ইউসুফ ভুইয়া রিপোর্ট। ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যা মুসলিম উম্মার চিন্তা চেতনা ও মূল্যবোধের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলেছে। তার মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক কারবালা ট্র্যাজেডি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষ অবলম্বন করে যে জীবন উৎসর্গ করেছেন তা আজও কোটি কোটি মুসলমানের হৃদয়ে অমলিন অনুপ্রেরণা হয়ে আছে। কারবালা এক আত্মত্যাগের উপাখ্যান। ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার রাজনৈতিক নিপীড়ন, জুলুম আর ইসলামের মূল চেতনাকে ধ্বংস করার প্রচেষ্টার বিরুদ্ধে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় প্রতিবাদ জানান। তিনি ইয়াজিদের বয়াত গ্রহণ না করে সত্যের পথে অটল থাকেন। মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা, শেষতক কারবালার পথে যাত্রা করেন। হিজরি 61 সনের 10 মুহররম ইরাকের কারবালা প্রান্তরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে ইয়াজিদ বাহিনী। মুহররমের 10ম দিন অর্থাৎ আশুরা শুধু শোক বা রীতির দিন নয়, এটি চেতনার আত্মবিশ্লেষণের। শুধু কাদার দিন নয়, ইসলামের সত্যরূপ ধরে রাখার শপথের দিন। ইউসুফ ভুইয়া, দেশ টিভি। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন শিয়া মুসলিমরা। পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে কিছুক্ষণের মধ্যে শুরু হবে 10 মুহররমের প্রধান তাজিয়া মিছিল। তাজিয়া মিছিলের সামনে থাকছে কালো ব্যানার, লাল সবুজ নিশান, পাঞ্জা আলম মাতম, দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া ও একটি জারি তাজিয়া। মিছিলটি হুসাইনি দালান রোড, বকশী বাজার লেন, আলিয়া মাদ্রাসা রোড, বকশী বাজার মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, সায়েন্স ল্যাব মোড়, 7 মসজিদ রোড হয়ে দুপুর 2:30টার দিকে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হবে। এ উপলক্ষে ধানমন্ডি লেকে তৈরি করা হয়েছে অস্থায়ী কারবালা। এর আগে গত 4 জুলাই সন্ধ্যা 7:30টায় প্রথম মিছিল বের হয়, আর শনিবার দিবাগত রাত 2টায় হোসাইনি দালান থেকে দ্বিতীয় মিছিল বের হয়। দর্শক, হোসেনি দালান এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ এবং আজিমপুর এলাকায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। শুরুতেই চলে যাচ্ছি নিয়াজের কাছে। নিয়াজ, মিছিলের কারবালা শহরে কি বিষয় দেখছেন এবং নিরাপত্তার বিষয়ে কেমন তৎপরতা দেখছেন, বিস্তারিত জানাবেন।
ঠিক 10টা নাগাদই কিন্তু শুরু হয়ে গেছে এই যে তাজিয়া মিছিল হোসেনি দালান ইমামবাড়া থেকে, সেটি কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে যে এই মাত্রই কিন্তু তারা কিন্তু মিছিলটি নিয়ে আসলে তারা বেরিয়েছে। মিছিলের অগ্রভাগ কিন্তু যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে একেবারে মিছিলের অগ্রভাগ। এবং আপনাদেরকে একটু বলে রাখি যে ঠিক তারা কিন্তু বলেছিলেন যে আজকে ঠিক 10টা নাগাদই কিন্তু তারা মিছিলটি শুরু করবেন, তাজিয়া মিছিলটি, এবং এটি আসলে চকবাজার হয়ে, বক্সিবাজার হয়ে এবং পলাশির মোড় হয়ে এবং আপনার নিউ মার্কেট হয়ে এবং ধানমন্ডি যে রাইফেল স্কোয়ার আছে সেখানে গিয়ে আসলে কিন্তু এটি আপনার আর শেষ হবে। এবং যদি একটু বলি যে এই তাজিয়া মিছিলটি কিন্তু আপনার আজকে কিন্তু এখানে প্রায় হাজার হাজার যারা আসলে আপনার মুসলমান ধর্মপ্রাণদের মধ্যে যারা শিয়া অনুসারী তারা কিন্তু আসলে আপনারা এখানে অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু এই যে তাজিয়া মিছিলে অংশগ্রহণ করার জন্য পুরো পরিবার নিয়ে কিন্তু এখানে তারা এসেছেন এবং শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং তরুণ যারা আছে সবাই কিন্তু এখানে এসে অংশগ্রহণ করেছেন। এবং যদি একটু বলি যে তাদের আসলে বিভিন্ন মানত যাকে বলা হয় এবং মহান আল্লাহর রাজি খুশির জন্য আসলে এবং তারা এই আজকের এই কিন্তু এই তাজিয়া মিছিল তারা আয়োজন করেছিল। এবং তারা আজকে যে এই মিছিলের যে মহত্ব তারা বলেছেন যে এখানে আসলে অংশগ্রহণ করলে তাদের অনেক আশা পূরণ হয়, মনের আশা পূরণ হয় এবং আল্লাহর কাছে তারা চাইবেন তাদের যেন মনের আশা পূরণ হয়, তেমনটি আসলে তারা আমাদেরকে বলেছেন। এবং যদি একটু বলি, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন ধরনের নিশানা এবং মাতম সেগুলো নিয়ে কিন্তু আপনার এখানে এসে কিন্তু তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং সেই সাথে তাজিয়াও কিন্তু এখানে কিন্তু তারা রেখেছেন এবং শিশুরাও কিন্তু এসেছেন বিভিন্ন সাজে আসলে সজ্জিত হয়ে কিন্তু তারা এখানে এসেছেন। এবং তারা বলছেন যে এই আজকের দিনটি আসলে মহত্ব খুব বেশি এবং আজকের এই দিনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আসলে আপনার এই আজকের এই দিনে তিনি কারবালার প্রান্তরে শহীদ হন এবং তার পরিবারের সদস্যরা শহীদ হন। সেই কারণে আজকের এই দিনটিকে স্মরণে রাখার জন্য তাদের এই যে শোকাবহ দিন, এবং তারা বলছেন এটা কোনো উৎসবের দিন না, এটা আসলে একটা শোকের দিন এবং এই শোকের দিনটাকে আসলে যেন তারা স্মরণে রাখতে পারেন এবং যেন কোনোভাবেই যেন এটা যেন ভুলে না যান। সেই কারণে আসলে তাদের আজকের এই যে তাজিয়া মিছিল এবং গেল কয়েকদিন যাবতই কিন্তু আসলে তাদের এই প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন এই তাজিয়া মিছিলের। এবং তারা বলছেন যে এই তাজিয়া মিছিলের তারা অংশগ্রহণ করে আসলে তাদের যে মনের আশা সেটি আসলে পূরণ করবেন এবং মহান আল্লাহ তাআলার যে রাজি খুশি সেটি আসলে তারা অর্জন করবেন, এমনটি তারা বলেছেন। এবং আজকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি দৌহিত্র ছিলেন, তিনি আজকের এই দিনে মারা যাওয়ার কারণে কিন্তু আপনার তারা এই আজকের এই দিনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে তারা পালন করছেন। সারা বিশ্বেই কিন্তু এই দিনটি পালন হয়। এবং একটু বলে রাখি যে আজ এই যে হোসেনি দালান থেকে কিন্তু প্রতি বছরে এভাবে কিন্তু আপনার এই তাজিয়া মিছিল বের হয় এবং এখানে আজকের এই তাজিয়া মিছিল কেন্দ্র করে কিন্তু পুলিশের কিন্তু নিরাপত্তা আমরা দেখেছি বেশ জোরদার, সেই সাথে র্যাব রয়েছে, ফায়ার সার্ভিস রয়েছে এবং আপনার যারা স্বেচ্ছাসেবক টিম রয়েছে তারাও কিন্তু এখানে আমরা দেখেছি বেশ নিরাপত্তা জোরদার করে রেখেছেন। এবং যদি একটু বলি যে সকালে একটু বৃষ্টি হওয়ার কারণে একটু বৈরী আবহাওয়া থাকলো, তারপরে কিন্তু মানুষের সমাগম কিন্তু বেশি রয়েছে। আপনাদেরকে আর একটু দেখাই যে আসলে যদি আর একটু বলি যে এখন কিন্তু আপনার এই তাজিয়া মিছিলটি কিন্তু শুরু হয়ে গেছে এবং এটি ধাপে ধাপে কিন্তু আপনার তারা চকবাজার, বক্সিবাজার হয়ে এবং পলাশির মোড় থেকে আপনার ধানমন্ডি ঝিকাতলা গিয়ে কিন্তু এটি শেষ হবে। এবং গতকাল রাতে কিন্তু আসলে যে মহড়া বলে মিছিলের আগে যে একটা মহড়া দেওয়া সেটি কিন্তু গতকাল রাতে তারা করেছেন এবং আজকের এই সেই সকাল 10টা নাগাদ কিন্তু এটি আসলে শুরু হওয়ার কথা ছিল বলে কিন্তু আজকে সকাল 10টায় কিন্তু এটি শুরু হয়েছে। এবং আমরা এখানে যারা এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই কিন্তু বেশিরভাগই আপনার কালো জামা কাপড় পরিধান করে শোকের যে প্রতীক সেটি তারা ব্যবহার করছেন এবং সবাই কিন্তু খালি পায়ে আজকের এই মিছিলে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করছেন। এবং এই যে তাদের যে বিভিন্ন নিশানা আপনার যেগুলো আপনার তাদের যে নিশানা যেগুলো নিশান এবং আপনার হলো নিশান রয়ে কিন্তু তারা আসলে আপনার এখানে রয়েছেন এবং সেই সাথে কিন্তু তারা কিন্তু আপনার যে মাতম যেটিকে বলা হয় মাতমও তারা আসলে আজকে তারা এই মিছিলে আসলে নিয়ে আসছেন এবং তাদের এই মিছিল কিন্তু গিয়ে
শেষ হবে একেবারে ধানমন্ডি ঝিকাতলায় গিয়ে কিন্তু তাদের এই মিছিল শেষ হবে এবং এরপরে কিন্তু আপনার তারা যদি এবং এই ছিল আমার কাছে এই হোসেনি দালান থেকে সর্বশেষ তথ্য। মিছিলটি কিন্তু সামনের দিকে এগোচ্ছে। আমাদের সাথে আছে আমাদের সহকর্মী সাফওয়ান জানাবেন বাকিটা। লালবাগ এবং আজিমপুরের মাঝামাঝি একটি জায়গায় অবস্থান করছি। আপনি যেটি বললেন যে হোসনি দালান থেকে কিন্তু ইতিমধ্যেই আজকে আশুরার যে আনুষ্ঠানিকতা তাজিয়া মিছিল সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পথিমধ্যে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে নিশ্চিত করা হয়ে গেছে এবং এখানেও যথেষ্ট পরিমাণ পুলিশের সদস্যরা উপস্থিত আছে এবং আমি যেখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পাশে যারা অনুসারী রয়েছেন এবং তারাও কিন্তু অপেক্ষা করছে যে কখন আসলে মূল যেই তাজিয়া মিছিলটি সেটি আসলে এখানে আসবে। তো আমরা যেটি জানি যে হোসনি দালান থেকে যে মিছিলটি বেরিয়ে গেছে এবং সেটি প্রথমে বকশীবাজার যাবে এবং বকশীবাজার থেকে সেটি লালবাগ হয়ে চকবাজার হয়ে এবং এই মুহূর্তে যে চৌরাস্তাটি রয়েছে এখানে এসে এখান থেকে আজিমপুরের দিকে আসলে এই মিছিলটি যাবে এবং এরপরে আসলে নিউ মার্কেট এবং ধানমন্ডির সিটি কলেজ এবং 2 নম্বর রোড থেকে ঝিগাতলা গিয়ে আসলে আজকের যে তাজিয়া মিছিলটি সেটি আজকে শেষ হওয়ার কথা রয়েছে। এটি আসলে যে ইতিহাস আসলে 10ই মুহররম যেই মুসলমানরা যেই তাজিয়া মিছিল পালন করে এটি আসলে একটি শোক মিছিল। ইরাকের প্রান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দৌহিত্র ইমাম হোসেনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার প্রতি যে শোক প্রকাশের দিন হিসাবে আজকের এই দিনটি কিন্তু তারা পালন করে থাকে এবং এর আনুষ্ঠানিকতা বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ডাক ঢোলের শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। এখানে কিন্তু এই মিছিলটির সঙ্গে যোগ দেওয়ার জন্য এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা এই সড়কে অবস্থান করছে এবং সড়কের দুপাশেই দেখতে পাবেন যে তাদের একটি অবস্থান রয়েছে। তারা শুধু এই জায়গাটি নয় লালবাগের বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে তাজিয়া মিছিলের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী এবং মিছিলটি যেহেতু ধীরে ধীরে আসবে তো বলা যায় যে আসলে বেশ খানিকটা সময় অবশ্যই লাগবে, হয়তো ঘন্টাখানেক সময় লাগতে পারে আজিমপুর পর্যন্ত তাজিয়া মিছিলটি পৌঁছানোর জন্য এবং তাজিয়া মিছিলের অন্যান্য যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে এবং সর্বশেষ যেই শোক মিছিল আজকের দিনের সেটি কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে শুরু হয়ে গেছে এবং নিরাপত্তার বিষয়টি বলছিলাম, নিরাপত্তা কিন্তু সর্বোচ্চ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমনটি আমরা দেখতে পেয়েছি এবং পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছে। সব মিলে এই এলাকার যারা বাসিন্দা তারাও এক প্রকার প্রস্তুত রয়েছে কখন এই এখানে আসলে তাজিয়া মিছিল এসে উপস্থিত হবে এবং তারা মিছিলের সঙ্গে যোগ দেবে এবং সেটি ধানমন্ডি ঝিগাতলায় গিয়ে শেষ হবে। তো আমার কাছে তো এই ছিল সর্বশেষ খবর আজিমপুর থেকে। সাফওয়ান এবং নিয়াজ আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, আজ পবিত্র আশুরা এবং এই উপলক্ষে তাজিয়া মিছিল সম্বন্ধে বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সবার প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্বান জানিয়েছেন তিনি। পবিত্র আশুরা উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে এই আহ্বান জানান তিনি। কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অত্যাচারীর অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন বলেও উল্লেখ করেন তিনি। বাণীতে প্রধান উপদেষ্টা সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার এই দিনে মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।
আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ইয়াজিদ বাহিনীর সমতুল্য ছিল, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে এক নজিরবিহীন আদর্শিক সংগ্রামের উদাহরণ। ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন। পলাতক নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়নও ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। তাই কোনোভাবেই যেন নির্দয় অত্যাচারের অভ্যুদয় না ঘটে, সেজন্য ইমাম বাহিনীর যুদ্ধ সবসময় প্রতিরোধ আন্দোলনের প্রেরণা যোগাবে বলে জানান তারেক রহমান। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন দেখলে তা হবে দুঃস্বপ্ন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ তৈরির চেষ্টা করছে, আর যারা নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের দালাল বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গায়েশ্বর চন্দ্র রায়। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। যথাসময়ে সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলেই প্রবেশ করে তারা। বিএনপির সিনিয়র নেতারা বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, নির্বাচন বিলম্বিত করতেই তাদের পায় তারা। স্বাধীনতা সার্বভৌমত্ব শুধুমাত্র সুরক্ষিত জিয়া পরিবারের হাতে। দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান, এদেশকে অস্থিতিশীল করার জন্য, এদেশে যেন অর্থনৈতিক উন্নয়ন না হয়, এদেশের মানুষ যেন বিপদগামী হয়, সেই জন্য ষড়যন্ত্র এখনো চলছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফেসিবাদ বিরোধী শক্তিগুলো নানা কারণে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছে। সংস্কার ও বিচারের নামে নির্বাচন বিলম্বিত করার ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের একমাত্র স্লোগান সবার আগে বাংলাদেশ, অন্য কোন দেশের তাবেদারি নয়। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। আর বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের দালাল। এই যে যারা নির্বাচন চায় না, সংস্কার করে এটা সেটা না, এগুলো তো ভারতের দালাল। এরা কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানিয়েছে গোপনে খবর রাখে। গণতন্ত্রকামী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছে। রোববার সকালে রাজধানীর খিলক্ষেতে লা মেরিডিয়ান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী। তারা সড়কে পরিচ্ছন্নতার কাজ করার সময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান এসে তাদের ধাক্কা দেয়। ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান চালক ইতোমধ্যে আটক হয়েছেন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। দর্শক, জুলাই পদযাত্রায় নওগাঁ থেকে চাপাই নবাবগঞ্জের পথে রয়েছেন এনসিপির নেতা কর্মীরা। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তারেক রহমান। তারেক, চাপাই নবাবগঞ্জে কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। তো সকাল 11:30টার দিকে এনসিপির যারা প্রধান সমন্বয়কারী আছে এবং এনসিপির নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জে পৌঁছানোর কথা। তারপরে কিন্তু শহরের শান্তি মোড় থেকে শান্তি মোড় হয়ে বাতেনখার মোড়, উদয়ন বড়ইন্দার মোড় সব বিভিন্ন কয়েকটি সড়ক তারা ঘুরে এসে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এই মঞ্চে কিন্তু তারা কিন্তু পথসভায় বক্তব্য দিবেন। বক্তব্য দেওয়ার পরে কিন্তু তাদের নতুন একটি তারা কিন্তু অফিস উদ্বোধন করবেন বলে আমাদেরকে স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন। আপনাকে যদি বলে রাখি, আজকে এনসিপি এর 6ষ্ঠ দিনের মধ্যে কর্মসূচি চলছে। তাদের যে মূল স্লোগান ছিল বিচার সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জনতা দুয়ারে জুলাই, তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া জানাচ্ছে। তারা কিন্তু বলছে তাদের যে
তারা যে স্পিড নিয়ে তারা যে যুদ্ধ করেছিল, তারা কিন্তু তাদের কিন্তু যে দাবি দেওয়াগুলো তারা কিন্তু তারা কিন্তু পদক্ষেপ থেকে তুলে ধরছিল। আমরা একটু সংযুক্ত করতে চাই এনসিপির চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কের সঙ্গে। আপনাকে আজকে এনসিপির কি কি প্রধান প্রোগ্রাম রয়েছে আপনি যদি আমাদেরকে একটু বলেন। আজকে 6 তারিখ, আজকে আমাদের জুলাই পদযাত্রার অংশ হিসাবে চাঁপাইনবাবগঞ্জে আমাদের র্যালি এসে পৌঁছাবে। এই র্যালি আমরা কিছুক্ষণ নওগাঁ থেকে রওনা দিয়েছে, নওগাঁ হয়ে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে আসছে তারা। আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করছি। আমার বিশ্বাস তারা 12টার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ এসে পৌঁছাবে। আমাদের অনুষ্ঠান সূচির মধ্যে আছে শান্তির মোড় থেকে পদযাত্রা হয়ে বড় ইদারা মোড় হয়ে এটা গাবতলা দিয়ে কলেজ গেটে এসে দাঁড়াবে এবং এই কলেজ গেটে মূল অনুষ্ঠান। আমাদের এখানে পথসভা হবে। কি পরিমাণ জনসমাগম আপনারা আশা করছেন? আমরা তো বিপুল পরিমাণ জনসমর্থন আশা করছি, বিকজ জুলাই সৈনিকরা, জুলাইয়ের সিপাহসালাররা সবাই আসছে। ঢাকা থেকে প্রায় 100 নেতৃবৃন্দ আসছে। সুতরাং চাঁপাইনবাবগঞ্জে জুলাই অংশগ্রহণকারী ছাত্র জনতা তো বিপুল পরিমাণে আসবে বলে আমরা মনে করি। তবে বর্ষাকাল, আকাশের অবস্থা ভালো না। যদি আকাশ অনুকূলে থাকে তাহলে আমরা বিপুল জনসমাগম ঘটাতে পারবো বলে জানি। ধন্যবাদ আপনাকে। জি, তো আপনি শুনছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কারী, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে দুপুর 12টা নাগাদ তারা কিন্তু এনসিপি নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছবে। তারপরে কিন্তু কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ কলেজ চত্বরে যে পথসভা মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তারা কিন্তু বক্তব্য দেবেন। যেহেতু এই ছিল আমার কাছে এনসিপির শোভাযাত্রা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে জুলাই পদযাত্রার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়ন ভূমি অফিস। নাম খারিজ থেকে শুরু করে জমি জমার সব কাজেই দিতে হয় বাড়তি টাকা। কর্মকর্তা কর্মচারীদের খুশি করতে পারলেই মেলে সেবা, না হলে ঘুরতে হয় দিনের পর দিন। বছরের পর বছর ধরে এই অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে জিম্মি করে প্রতিদিন হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবি জানাতে মাহবুব তামিম। এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের ঘুষ দুর্নীতির চিত্র। এখানে সেবা নিতে আসা মানুষদের গুনতে হয় টাকা, আর টাকা না দিলে নামজারি, জমি মাপযোগ বা যে কোনো কাজের জন্য ঘুরতে হয় টেবিলের পর টেবিল। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে এখানে। 4 মাস আগে 10,000 টাকা 10,000 চাইছি, 10,000 আমি 10,000 দিছি, 8,000 দিছি, 2,000 টাকা খাইয়ের জন্য। এত ঘুরাইতেছে আজকে না কালকে পরকে না, খালি এমন ঘুরাইতেছে অনেক বহুদিন ধরে। আমি দিছি খারিজ, আমার কাগজও নাই, আমার খারিজও নাই। ওই যে কাগজ গপ চালিয়েছে পাইনি, মানে ঘুষ দিলে তারা কাগজ বাড়বো, নাইলে বাড়তো না। ঘুষ দিলে কাগজ বাড়বো, নাইলে কাগজ পাইনি বিচারে। শুধু অর্থ আদায়ই নয়, অফিসের কর্মকর্তা কর্মচারীরাও অফিসে আসেন না ঠিক মতো। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় সেবা প্রার্থীদের। এতে দিনের পর দিন হয়রানির শিকার হয়ে অতিষ্ঠ তারা। গাজীপুর থেকে আসছি পর্চা উঠানোর জন্য, প্রায় 25 কিলো দূর গাজীপুর। আমার অর্থ গেছে, শ্রম গেছে, কষ্ট হচ্ছে। তো আরেকদিন এসে যত সময় পাবো কিনা এটার সন্দেহ আছে। 8,000 টাকা দেওয়ার কথা আর কি, 4,000 টাকা দিছি, আর 4,000 টাকা মনে হয় 10,000 টাকা। দেশ টিভির অনুসন্ধানে এই অফিসের ঘুষ লেনদেনের প্রমাণ মিললেও কর্মকর্তারা বলছেন এই অফিসে কোনো প্রকার ঘুষ লেনদেন হয় না। আগে প্রত্যেকই না, কারণ বর্তমানে কাজটা হলো অনলাইনে হয়, অনলাইনে আবেদন দেয়, অনলাইনে আবার সেটা পাঠায়, অনলাইনে যা আসে ওটা কম্পিউটারে প্রস্তাব আবার অনলাইনে পাঠায়। তাজউদ্দিনের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। যেন কোনো অদৃশ্য ক্ষমতার খুঁটির জোরে বারবার পার পেয়ে যাচ্ছেন তিনি। তবে অভিযোগের বিষয়টি এড়িয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক জানান, ভূমি অফিসগুলোর অনিয়ম ও দুর্নীতি রোধে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। বাস্তবায়ন হলে মানুষের হয়রানির শিকার হতে হবে না। ভূমি সেবা যাতে মানুষ ভোগান্তিবিহীন এবং খুব সহজে পেতে পারে, এজন্য ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং জেলা প্রশাসন সকলে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সেবামূলক সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের এমন অনিয়ম ও দুর্নীতি বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও এখনো শেষ হয়নি
ময়মনসিংহ হাইটেক পার্কের নির্মাণ কাজ। প্রায় 150 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা এই প্রকল্পের মাত্র 55% কাজ শেষ হওয়ার পর গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থমকে গেছে সব কার্যক্রম। এতে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এই মুহূর্তে নির্মাণ কাজের অগ্রগতি কোথায় দাঁড়িয়ে এবং এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মিলেছে কিনা বিস্তারিত জানাবেন। প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছে, তারপরেও কিন্তু নির্ধারিত সময়ের 1 বছর বাড়ানো হলেও এখনো পর্যন্ত কিন্তু 55% কাজ সম্পূর্ণ হয়েছে এবং এই হাইটেক পার্কটি যারা নির্মাণ করছেন তারা বলছেন যে আরো অন্তত 1 বছর থেকে 1.5 বছর সময় লাগবে সেই কাজ সম্পূর্ণ করতে। অর্থাৎ সেই 5 আগস্টের পর 6 মাস কিন্তু কাজ বন্ধ ছিল, অর্থাৎ তারপর কিন্তু কাজ শুরু হয়েছে। যদিও আমরা দেখেছি একেবারেই শ্রমিকের সংখ্যা অনেকটাই কম, অর্থাৎ এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছিলেন 5 আগস্টের পূর্বে প্রায় 3 শতাধিক শ্রমিক কিন্তু নিয়মিত কাজ করতেন। এখন কিন্তু 50 থেকে 60 জন করে শ্রমিক কিন্তু তারা কাজ করছেন, যার কারণে একেবারেই ধীরগতিতে চলছে এই হাইটেক পার্ক নির্মাণের কাজ। যদিও তারা বলছেন যে এই প্রকল্পটির মেয়াদ কিন্তু ইতিমধ্যেই বাড়ানোর জন্য তারা কিন্তু আবেদন করেছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু আরো কিছুদিন পরে হয়তো শ্রমিকের সংখ্যা বাড়ানো হবে এবং শ্রমিকের সংখ্যা বাড়ানো হলে কিন্তু 1.5 বছরের মধ্যে কাজ সম্পূর্ণ হবে সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ এই হাইটেক পার্কটির কাজ সম্পূর্ণ হলে কিন্তু এখানকার এই পার্কটিতে কিন্তু প্রায় 3000 তরুণ তরুণীর কর্মসংস্থানের সুযোগ হবে এবং 1000 তরুণ তরুণী কিন্তু প্রতি বছর এখানে প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু কর্মসংস্থানের সুযোগ হবে। সেই লক্ষ্যে কিন্তু ময়মনসিংহ নগরীর কিসমত এলাকায় প্রায় 153 কোটি টাকা ব্যয়ে এই পার্কটি কিন্তু গড়ে তোলা হচ্ছে। অর্থাৎ 6.1 একর জমিতে এই পার্কটি হচ্ছে এবং এই পার্কটিকে ঘিরে কিন্তু এই তরুণ সমাজের যে তরুণ সমাজ তারা কিন্তু বলছেন যে এটি যদি দ্রুত উদ্বোধন করা হয় তাহলে তাদের যে কর্মসংস্থান সেটি কিন্তু অনেকটাই বেড়ে যাবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছিলাম। প্রশাসনিক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে এই কাজটি যেন দ্রুত সম্পূর্ণ হয় সেই লক্ষ্যে কিন্তু তারা উপর মহলে তাগিদ দিচ্ছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের হাইটেক পার্ক নির্মাণের যে কাজ চলছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ছাত্র জনতার আন্দোলনে সামনের সারিতে যারা ছিলেন 36 জুলাই পর্যন্ত তাদের প্রতিটি পদে পদে মৃত্যু ঝুঁকি তারা করেছে। নানা ঝুঁকি নিয়ে ছাত্রদের পাশে ছিলেন শিক্ষকরাও। গ্রেফতার, গুম, খুনের হুমকি দমাতে পারেনি জুলাই যোদ্ধাদের। এমন হাজার টুকরো বড় বিপদের গল্প জন্ম নিয়েছে জুলাই আন্দোলনে। কাজী শাহেদের প্রতিবেদন। জুলাই আন্দোলনের শেষ দিন পর্যন্ত যার স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজশাহীর রাজপথ, সরকার পতনের শেষ ক্ষণ পর্যন্ত তাকে ও তার পরিবারকে যেতে হয়েছে জীবন ঝুঁকির মধ্য দিয়ে। প্রতিটি পদে পদে মৃত্যু ঝুঁকি তারা করেছে তাকে। আসলে 16 জুলাই যে এত মানুষ হবে, কারণ 16 জুলাইয়ের আমরা ভাবতেছিলাম যে ছাত্রলীগ হয়তো বা প্রত্যেকটা গেটে তালা দিয়ে দিবে, আমরা শিক্ষার্থীরা বের হতে পারবে না, কিন্তু শিক্ষার্থীদের ভিতরে যে স্পিরিট ছিল যে তারা অস্ত্রের মুখেও তারা তালা ভেঙে প্রত্যেকটা যার যার জায়গা থেকে, ওখানে কিন্তু কেউ নেতৃত্ব দেয় না, যার যার জায়গা থেকে নিজে মাঠে নেমে আসছে। গ্রেফতার, আতঙ্ক, আন্দোলন বন্ধ করে দেয়া, ক্রসফায়ারের ঝুঁকি নিয়ে প্রতিটি দিন কাটিয়েছেন সামনের সারিতে থাকা ছাত্র নেতারা। আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে 16 জুলাই সর্বপ্রথম ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করি। তো এরপরেই তো একটা গ্রেপ্তারের একটা সম্ভাবনা ছিল। এরপরে যখন এখানে পুলিশের গোলাগুলি হয়, গোলাগুলির পরে হচ্ছে যে পুরোপুরি কমপ্লিট শাটডাউনে চলে যায়। বাবা মা আতঙ্কে থাকতো, মানে যে কোনো সময় গুম হয়ে যাচ্ছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, হয়তো পরের দিন জানা যাচ্ছে, এরকম একটা আতঙ্ক ছিল। আর আমরা সবসময় মিডিয়ার সাথে একটা যোগাযোগ রাখতাম। সবসময় আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকা শিক্ষকরা জানিয়েছেন ঝুঁকি ছিল জেনেই মাঠে নেমেছিলেন তারা। সন্তানদের আকুতি, পরিবারের বাধা নিষেধ অধিকাংশ সময় উপেক্ষা করেছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কোনো কিছুকেই তোয়াক্কা করেননি। আন্দোলনের সময় যখন অনেক রাত্রে বাসায় ফিরতাম, বাসায় ফিরে টেলিফোনে অনেক যোগাযোগ করতাম কলিগদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে। আগামীকালকে আমরা কি করব, পরশুদিন কি করব। তো আমার সন্তানরা রাজপথে রক্ত দিচ্ছে, যাদেরকে আমি শ্রেণীকক্ষে পড়াই। আমার নিজের সন্তান চক্ষু হারিয়েছে পাবনাতে, আমি তাদেরকে পড়াই, সে জীবনে আর পৃথিবীর আলো দেখবে না। এই বিষয়গুলোতে আমাকে উদ্দীপ্ত করত এই প্রত্যেক দিন এই কাজলা
এই বিশ্ববিদ্যালয়, এই আমাদের যে রাজশাহীর রাজপথ, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যেতাম। এমন হাজার টুকরো বড় বিপদের গল্প জন্ম নিয়েছে জুলাই আন্দোলনে। ঝুঁকি কিংবা মৃত্যু ভয় দমাতে পারেনি জুলাই যোদ্ধাদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। শেরপুরে গারো পাহাড়ে থামছে না হাতি হত্যা। জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে একের পর এক হত্যা করা হচ্ছে নিরীহ এ প্রাণীটি। শুক্রবার দিবাগত রাত ৩টায় জেলার নালিতাবাড়ী উপজেলার দাউধারা কাটাবাড়ি এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একটি হাতির মৃত্যু হয়। বন বিভাগ ইতোমধ্যে এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ইলিয়াস আহমেদের রিপোর্ট জানাচ্ছেন সজল বিশ্বাস। রাত তখন ৩টা। গারো পাহাড়ে সবাই ঘুমে বিভোর। গভীর রাতে খাবারের সন্ধানে বন্য হাতির দল পাহাড় থেকে নেমে আসে পাহাড়ি গ্রাম নলিতাবাড়ির দাউধারা কাটাবাড়িতে। অবুঝ এই হাতির দল জানত না তার সামনে পেতে রাখা আছে মৃত্যুফাত বিদ্যুতায়িত জিআই তার, আর সেই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় হাতিটি। পরে স্থানীয় বন বিভাগের লোকজন শহীদ মানকিং এর বাড়ি ঘেরাও করে বিদ্যুতায়িত করার জিআই তার উদ্ধার করে। স্থানীয় বন কর্মকর্তারা জানান, ইতোপূর্বে ওই বাড়ির লোকজনকে বিদ্যুৎ সংযোগ দিতে নিষেধ করা হয়েছিল। তা না মেনে তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে হাতিটিকে হত্যা করা হয়। রাতের বেলা তো এই টাইমে হাতিটা মারা গেছে। আমরা এখানে আসে পৌঁছার আগ পর্যন্ত ওরা একটু সুযোগ পাইছে, ওদের সিমটম গুলো একটু সরাই নিছে। তারপর আমরা যে উদ্ধার করছি, এতে করে বোঝা যাইতেছে যে এটা বিদ্যুৎ পৃষ্ঠ। কয়েকবার আইসা অপারেশন করছি, ভদ্রলোককে বারবার বলে গেছি যে আপনারা এইগুলা করবেন না, যা কিছু লাগে আমাদেরকে বলেন, সহযোগিতা করবেন, কিন্তু তার দিবেন না, তার দিলে হাতি মারা যাবে। শনিবার ভোরে মৃত বন্য হাতিটি দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি জানান, হাতি হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনের কথাও জানান তিনি। আমাদের বন জঙ্গলে হাতির খাবারের অভাব, সেই কারণে তারা লোকালয়ে চলে আসে। তো আমরা আমাদের যে টিমগুলো আছে তারা কাজ করছে মানুষকে বোঝানোর জন্য যেন হাতির উপর কোনো আক্রমণ না করে থাকে। আজকে মারা গেছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। হাতি মারা গেছে, পোস্টমর্টেম হবে, হওয়ার পরে মামলা হবে। যারা দায়ী এবং প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হয়তো কারেন্টের শক দিয়ে মারা হয়েছে, যদি এটি হয়ে থাকে এবং যারা সংশ্লিষ্ট সবাইকে আইনে আনা হবে। মূলত খাবারের খোঁজেই বন্য হাতি আসছে লোকালয়ে। এমন অবস্থায় নিরীহ প্রাণীর মৃত্যুর মিছিল থামাতে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।